ভারতের ইশারায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা ছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগীদের। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তার সহযোগীরা। সুব্রত বাইনের পলিটিক্যাল টার্গেট কিলিংয়ের তালিকায় যেমন ছিলেন তারেক রহমান, তেমনি ছিল ড ইউনূসের মতো ব্যক্তির নাম। এই তালিকায় মোট 10 জনের মতো নাম ছিল। তারেক রহমান, ড ইউনূস সহ এই তালিকার বাকি সদস্য কারা? চলুন একে একে দেখে নেওয়া যাক তাদেরকে। নাম্বার 1, তারেক রহমান। অনেকে প্রশ্ন তুলছিলেন তারেক রহমান দেশে আসেন না কেন? মা আসলেন, স্ত্রী আসলেন, অথচ তিনি আসছেন না। আজ প্রায় 9 মাস হল। দেশে কোনো রাজনৈতিক সরকার নেই, দায়িত্বে রয়েছেন একটি নিরপেক্ষ উপদেষ্টা সরকার। এ সময়ের মধ্যে জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপির জামায়াতের প্রায় সব নেতা। এমনকি বড় অপরাধে অভিযুক্ত অনেকেও এখন মুক্ত বাতাস খাচ্ছেন। মুক্ত আছেন তারেক রহমানও, তার নামে কোনো মামলা নেই। কিন্তু প্রশ্ন হল, তিনি কি আসলে মুক্ত? যদি তাই হয়, তাহলে আজও তিনি কেন লন্ডনে? একটু দেরিতে হলেও সেই প্রশ্নের উত্তর জানা গেছে। মূলত প্রাণের ভয়ে তিনি দেশে আসছেন না। এ নিয়ে অনেক গোয়েন্দা তথ্য আছে। দেশে আসলে যে কোনো সময় হামলা হতে পারে তারেক রহমানের ওপর। তবে লন্ডনে যে তিনি নিরাপদ তা কিন্তু নয়। সেখানেও তাকে প্রাণে শেষ করে দেওয়ার প্ল্যান ছিল ভারতের, ঠিক যেভাবে তার বাবা জিয়াউর রহমানকে শেষ করে দেয়। রাজনৈতিক কিলিং মিশনে কাজে লাগাতে কোনো ধরনের বন্দি বিনিময় চুক্তি ছাড়াই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আওয়ামী লীগ এবং ভারতের ইশারায় রাতের অন্ধকারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় এর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সূত্র জানিয়েছে, সুব্রত বাইন রয়ের কমান্ডো Z+NSG টাইপ প্রশিক্ষণপ্রাপ্ত। গ্রেনেড সহ মরণঘাতী ভারী অস্ত্র চালাতে পারদর্শী তিনি। এজন্য ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা MI ও তাকে সম্পদ হিসেবে বিবেচনা করত। কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে সুব্রত বাইনকে রিমান্ডের কথা বলে 2022 ফেব্রুয়ারিতে বাংলাদেশে আনা হয়। সে সময় সুব্রতর উকিল বারবার কোর্টে তার নিরুদ্দেশ হবার তথ্য জানতে চাইলেও কোনো সদুত্তর পাননি। সুব্রত বাইনকে বাংলাদেশে র্যাব হেডকোয়ার্টারে রেখে আরও প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে এবং তার সহযোগীকে লন্ডনের রাজনৈতিক কিলিং মিশনে পাঠানোর পরিকল্পনা ছিল, যা 5 আগস্টের কারণে ভেস্তে যায়। তার লন্ডনের রাজনৈতিক মিশনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রীকে হত্যার মিশন। সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে ব্যবহার করে তারেক রহমান জুমার নামাজ পড়তে যান যে মসজিদে, ওই মসজিদে যাওয়া আসার সময়টাকে বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। লন্ডনের কাজ শেষ হলে সুব্রতকেও পরবর্তীতে মেরে ফেলা হতো যেন কোনো প্রমাণ না থাকে। ভারত থেকে সুব্রত বাইনকে নিয়ে আসা হয় র্যাবের হেডকোয়ার্টারে। তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের সাবেক ডিআইজি মনিরুল ইসলাম। তারা সুব্রতকে জানান তাদের কথামতো কাজ করলে সুব্রতকে ক্রসফায়ারে দেওয়া হবে না। এর মধ্যে সুব্রত বাইনকে জিয়াউল আহসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা ট্রেনিং দেয়। তাকে স্নাইপার রাইফেলের ব্যবহার ও টার্গেট করে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের সব প্ল্যান ভেস্তে গেছে। নাম্বার 2, ড ইউনূস। গত মঙ্গলবার কুষ্টিয়া শহর থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী সহ 4 জনকে গ্রেফতার করা হয়। পরদিন হাতিরঝিল থানায় করা অস্ত্র আইনের মামলায় গ্রেফতার সুব্রত বাইনকে 8 দিন আর মোল্লা মাসুদ সহ 3 জনকে 6 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সুব্রত বাইনকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। প্রথম দিকের জিজ্ঞাসাবাদে তিনি কেন দেশে এসেছেন সে বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। রিমান্ডে সুব্রত বাইন জানায়, লন্ডন যাবার প্ল্যান ভেস্তে যাবার পর দেশে তার পলিটিক্যাল কিলিং মিশন পরিচালনা করার কথা ছিল। সে তালিকায় সবার প্রথমে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস। তাকে সরিয়ে দিতে চায় ভারত। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে বিশ্বজুড়ে মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন বিশ্বের বুকে। 24-এর অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার অনুরোধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিধ্বস্ত করে ফেলে যাওয়া রাষ্ট্রের হাল ধরতে এগিয়ে আসেন তিনি। আগ্রাসী ভারতের লাগামহীন ষড়যন্ত্রের মুখে পাহাড় সমান চ্যালেঞ্জ মাথায় নিয়ে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন ড মোহাম্মদ ইউনূস।
জুলাই অভ্যুত্থানের মতো এত বড় একটি ঘটনার পর সারা দেশে যেখানে ব্যাপক বিশৃঙ্খলা থাকার কথা, সেখানে সরকার দারুণভাবে সব পরিস্থিতি সামলে নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও মর্যাদার সাথে বাংলাদেশকে উপস্থাপন করে চলেছেন তিনি। বিষয়টি স্বভাবতই পছন্দ নয় নরেন্দ্র মোদীর, আর এজন্যই ড ইউনূসকে সরিয়ে দিতে সুব্রত বাইনকে হাত করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। এজন্যই সুব্রত লুকিয়েছিলেন কুষ্টিয়ায়। ভারতের গ্রিন সিগন্যাল পেলেই মাঠে নেমে পড়ত সুব্রত। নাম্বার ৩, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। হাসিনা সরকার আজ দেশ ছাড়া, তাতে সবচেয়ে বেশি অবদান ছাত্রদের। আর ছাত্রদের যারা একত্রিত করে এই কাজে সফলতা এনে দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম দুজন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। সার্জিস হাসনাতদের কারণেই ভারত আজ কোণঠাসা। বাংলাদেশে বাস্তবায়ন করতে পারছে না ভারতীয় এজেন্ডা। এজন্যই ভারতীয় সরকার মনে প্রাণে চায় হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে সরিয়ে দিতে, যার পরিষ্কার নির্দেশনা ছিল সুব্রত বাইনের ওপর। এই লক্ষ্যে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর এক দফা হামলাও করা হয়েছে, কিন্তু সুব্রত বাইনের লোকেরা সফল হতে পারেনি। নাম্বার ৫, ফজলুর রহমান। সাবেক বিডিআর প্রধান ফজলুর রহমানকেও হত্যা করতে চায় ভারত। এজন্যই সুব্রত বাইনের লিস্টে ছিলেন ফজলুর রহমান। ২০০১ সালে তৎকালীন বাংলাদেশের মাত্র ৮ বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করে লেজ গুটিয়ে পালিয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুধু পরাজয় নয়, ২০০১ সালে বড়াইবাড়ি সীমান্তে ঘটা সেই যুদ্ধে বিডিআর শেষ করে দিয়েছিল ১৬ জন বিএসএফ সদস্যকে। কিন্তু বিডিআর সদস্যদের এই বীরত্বের পরেও তৎকালীন বিডিআর মহাপরিচালক ফজলুর রহমান তার পদ থেকে সরিয়ে দেন ভারতের গোলাম শেখ হাসিনা। এই ফজলুর রহমান নতুন করে কাজ করছেন ইউনূস সরকারের সাথে। ফজলুর রহমান বর্তমান বিডিআর বিদ্রোহ কমিশনের প্রধান হয়েছেন। উনি ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে আমাদেরকেও 7 সিস্টার দখল করে নিতে হবে। মানে বুঝতেই পারছেন কত বড় হ্যাডমওয়ালা লোক তিনি। ভারত এই ফজলুর রহমানকে নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখে, আর এজন্যই সুব্রত বাইনকে নির্দেশনা দেওয়া হয় ফজলুর রহমানকে সরিয়ে দিতে। এছাড়াও কিছু ব্যক্তিদের টার্গেট করে রাতের আধারে বাংলাদেশে এসেছেন সুব্রত বাইন। ভারতের এজেন্ট হিসেবে সুব্রত বাইনের আগেও একাধিক কিলিং মিশনে অংশ নিয়েছিলেন। ২০০৩ সালে সকল প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার ৭ বছরের সন্তানকে শেষ করে দেয়। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট নামের পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মোস্তাকিম। এছাড়াও বহুবার উলফার নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করে সুব্রত বাইন। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয়। তখন কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেফতারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিত হয়। সেখানেও সুব্রত বাইন রয়ের তত্ত্বাবধানে ছিল। সম্প্রতি তাকে হায়ার লেভেলের সামরিক ট্রেনিং দিয়েই বাংলাদেশে পাঠানো হয়েছিল। সুপ্রিয় দর্শক, আমরা দোয়া করি আল্লাহ যেন ভারত বিরোধী এসব নেতাদের শকুনের রক্তচক্ষু থেকে হেফাজত করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।